আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের এই পর্বে আমরা দেখব কিভাবে CapCut পিসি ডাউনলোড করতে হয় এবং CapCut পিসি ডাউনলোড করার পর কিভাবে ইনস্টল করতে হয় এবং এই যে ডাউনলোড বা ইনস্টল করার পর আমাদের CapCut পিসির যে সেটিংগুলো আছে সেই সেটিংগুলো সম্পর্কে A to Z জানবো। এছাড়া আমরা প্রজেক্ট ম্যানেজমেন্ট, প্রজেক্ট কিভাবে আপনার অনলাইনে সেভ করবেন, কিভাবে আপনারা CapCut পিসিতে আপনার জিমেইল দিয়ে লগইন করে একটা স্টোরেজ আপনারা পাবেন, সব কিছু কিন্তু আজকের এই ভিডিওতে আমরা জানবো। তো চলুন দেরি না করে আজকের যে ভিডিওটা আছে সেই ভিডিওটা শুরু করা যাক। তো CapCut সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য আমরা চলে যাব আমাদের যে ক্রোম ব্রাউজার আছে সেই ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এখানে যে সার্চ অপশন আছে সেই সার্চ অপশন CapCut ফর পিসি ডাউনলোড এটা লিখে সার্চ করব। সার্চ করার পর এখানে আমাদের যে প্রথম যে ওয়েবসাইটটা আসবে এই ওয়েবসাইট থেকে আমাদের যে CapCutটা আছে সেটা ডাউনলোড করতে হবে। তাছাড়া যদি আমরা এখানে যে সফটসোনিক আছে, তারপরে একটু যদি নিচে আসে যে আপ টু ডাউন আছে, এই ধরনের ওয়েবসাইট থেকে যদি ডাউনলোড করি তাহলে আমাদের কম্পিউটারে ভাইরাস দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। সো আমরা চেষ্টা করব যে প্রথম যে ওয়েবসাইট আছে www.capcut.com, এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইট থেকে আমাদের যে সফটওয়্যারটা আছে সেটা ডাউনলোড করার জন্য। তো আমাদের যে প্রথম যে লিংকটা আছে এটার উপর আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পর আমরা ওয়েবসাইটের ভিতরে ঢুকে যাব। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা ডাউনলোড করতে পারি এখান থেকে, তারপরে এখান থেকে, তারপরে এখান থেকেও আমরা ডাউনলোড করতে পারি। তো এখানে দেখুন একটা বিষয়, সেটা হচ্ছে ডাউনলোড ফর উইন্ডোজ এবং ম্যাক। আপনার যদি ম্যাকবুকও থেকে থাকে আপনি জাস্ট এখান থেকে বা এখান থেকে যে কোনো এক জায়গা থেকে আপনি ডাউনলোড করলে আপনার সেই ম্যাকবুকের জন্য ডাউনলোড হবে। আবার আপনি যদি চান যে আপনার উইন্ডোজের জন্য ডাউনলোড করবেন সেক্ষেত্রে আপনার ওই একই জায়গা থেকে উইন্ডোজের জন্য ডাউনলোড হবে। অর্থাৎ এখানে কোনো ভাগ নেই যে আপনার ম্যাকবুকের জন্য আলাদা বা আপনার উইন্ডোজের জন্য আলাদা। তিন জায়গার যে কোনো এক জায়গা থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন। তো ডাউনলোড করার জন্য জাস্ট যে কোনো এক জায়গায় আপনি একটা প্রেস করবেন, করলে যে সফটওয়্যারটা সেটা হচ্ছে পারমিশন চাবে যে কোথায় আপনি ডাউনলোড করবেন। আমার যে ডাউনলোড ফোল্ডার আছে আমি ডাউনলোড ফোল্ডারে এটা সেভ করব। তো এখানে আমি সিলেক্ট করে দিয়ে আমি এই যে সেভ অপশন আছে সেভ অপশন আমি ক্লিক করব। ক্লিক করার পর দেখবেন আপনার যে সফটওয়্যারটা আছে সেটা কিন্তু এখানে ডাউনলোড হয়ে গেছে। এখানে যে শো ইন ফোল্ডার এর উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে সফটওয়্যারটা আছে সেটা এখানে দেখতে পাচ্ছেন। তো এটা যেমন আপনি যে সফটওয়্যার ইনস্টল করেন ঠিক সেভাবে আপনাকে ইনস্টল করতে হবে। তো ইনস্টল করা হয়ে গেলে CapCut পিসির এই ধরনের একটা ইন্টারফেস আপনার সামনে আসবে। এখানে প্রথমে দেখতে পাচ্ছেন যে সাইন ইন, তারপরে এখানে আপনার ক্রিয়েট নিউ প্রজেক্ট, তারপরে এখানে আপনার সেটিং আছে, মেসেজ আছে বা আদার যে অপশনগুলো থাকে এগুলো আছে। তো প্রথমে আমাদের এখানে সাইন ইন করে নিতে হবে। তো সাইন ইন কিসের জন্য করতে হবে? সাইন ইন করার একটা সুবিধা হচ্ছে আপনি কোনো একটা প্রজেক্টে কাজ করলেন, সেই প্রজেক্টটা দেখা যাচ্ছে আপনার যে CapCut পিসির এখানে 1 GB করে একটা স্টোরেজ দেয়। সেই স্টোরেজে আপনি আপনার যে প্রজেক্টটা আছে সেটা সেভ করে রাখতে পারেন। দেখা যাচ্ছে আপনি অন্য কোনো জায়গায় গেলেন বা অন্য আরেকটা নতুন ডিভাইস আপনি নিলেন, সেই ডিভাইসে আপনি আপনার যে জিমেইল বা আপনার ফেসবুক বা যেটা দিয়ে আপনি এখানে সাইন ইন করবেন সেটা ওখানে লগ ইন করলে আপনি ওই প্রজেক্টে কিন্তু কাজটা করতে পারবেন। কিন্তু আপনি যদি এখানে সাইন ইন না করে কাজ করলেন বা কোনো কারণে আপনার কম্পিউটার বা ল্যাপটপ নষ্ট হয়ে গেল, তাহলে কিন্তু আপনার যে প্রজেক্টে আপনি কাজ করছিলেন সেই প্রজেক্ট আপনি কখনো আর ফিরে পাবেন না। তো এই যে একটা ব্যাকআপ রাখার জন্য আপনাকে এখানে সাইন ইন করতে হবে। তো সাইন ইন করার জন্য জাস্ট এই যে সাইন ইন যে অপশন আছে এর উপরে আপনি একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন আপনার যদি টিকটক অ্যাকাউন্ট থাকে সেই টিকটক অ্যাকাউন্টে আপনি সাইন ইন করতে পারবেন, তারপরে ফেসবুক দিয়ে পারবেন এবং গুগল দিয়ে করতে পারবেন। তো আমার মতে গুগলটাই হচ্ছে সবচেয়ে সেভ আপনার এখানে লগ ইন করার জন্য, কারণ আমরা যে কোনো ডিভাইসে আমাদের যে গুগল অ্যাকাউন্টটা আছে সেটা আমরা লগ ইন করে আমরা কিন্তু এখানে ইউজ করতে পারবো। তো আপনি গুগল দিয়ে লগ ইন করার জন্য এই যে গুগল আছে গুগলের উপর একটা ক্লিক করে দিন। তো ক্লিক করার পর যদি আপনার জিমেইলটা লগ ইন করা থাকে তো আমার মতন এরকম দেখাবে। জাস্ট আপনার জিমেইলের উপরে একটা চাপ দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে আপনার পারমিশন চাবে। তো এখান থেকে ক্যান্সেল আছে আর একটা কন্টিনিউ আছে। তো আমরা এখান থেকে কন্টিনিউ করে দেবো যেহেতু আমরা এটা লগ ইন করতে চাচ্ছি। তো তারপর এখানে দেখবেন যে আপনার যে সাইন ইনটা এটা হয়ে গেছে। তো এখান থেকে এটা কেটে দিবেন। দেওয়ার পর দেখবেন এখানে যে আপনার জিমেইলের যে পিকচার আছে সেই পিকচার সহ আপনার একটা আইডি দিয়ে দিবে, আপনার CapCut আইডি, সেটা এখানে শো করবে। এবং আপনি যদি একটু নিচে আসেন তাহলে দেখতে পাবেন যে এখানে স্পেস নামে একটা অপশন আছে। এই যে স্পেস, আমি আপনাকে একটু আগে বলছিলাম না যে এখানে CapCut থেকে আপনার 1 GB মতন একটা স্টোরেজ দিবে, যেটা হচ্ছে আপনার যে প্রজেক্ট আছে সেই প্রজেক্ট গুলো এই স্টোরেজে আপনি সেভ করে রাখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে 1 GB, এখানে আপনার 1 GB মতন একটা স্টোরেজ ফ্রি দিছে। আপনি যদি আরো বেশি এখানে স্পেস চান সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এখান থেকে আপনার যে আপগ্রেড অপশন আছে আপগ্রেড অপশনে ক্লিক করে ওনাদের যে একটা প্ল্যান আছে সেই প্ল্যানটা কিনে আপনার এই যে স্টোরেজটা আছে সেটা আপনাকে বাড়াইতে হবে। তো এরপর এখানে দেখতে পাচ্ছেন যে অটো ফ্রেম আছে, এটা আমাদের দরকার নাই। তারপরে এখানে যে আমাদের ক্রিয়েট নিউ প্রজেক্ট আছে, দেখুন ক্রিয়েট নিউ প্রজেক্ট, এটার উপরে চাপ দিয়েই কিন্তু আমাদের যে প্রজেক্টটা আছে সেই প্রজেক্টটা তৈরি করতে। তো এরপর এখানে দেখতে পাচ্ছেন যে সেটিং আছে। তো এই সেটিং এর উপরে চাপ দিলে এখানে যে প্রথম দেখবেন যে সেটিং, তো এটার উপরে যদি আপনি চাপ দেন তাহলে এখানে দেখতে পারবেন যে ড্রাফট আছে। ড্রাফটের ভিতরে CapCut পিসির যে প্রজেক্ট গুলো আছে সেগুলো কোথায় সেভ হবে, তারপরে আপনি কোনো কিছু ডাউনলোড করলে সেটা কোথায় যে সেভ হবে সেটা আপনার এখানে দেখে দিচ্ছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন
পাচ্ছেন যে ক্যাশ ফাইল, এখানে ক্যাশ ফাইলের এখানে দেখতে পাচ্ছেন ডোন্ট ডিলেট আছে, এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন যে অটো ডিলেট। তো এখানে 30 দিন আছে, চাইলে আপনি এখানে যে ডেটটা আছে সেটা চেঞ্জ করে নিতে পারেন। তো এই যে ক্যাশটা যদি আপনি ডিলিট করেন তাহলে দেখা যাচ্ছে আপনার যে রিসেন্ট যে প্রজেক্ট গুলো থাকবে সেগুলো যদি আপনি আপনার ওই ড্রাইভে যদি আপলোড না করে থাকেন তাহলে কিন্তু 30 দিন পর ওই প্রজেক্টটা, বা আপনার এখানে যদি 15 দিন দেন তাহলে ওই 15 দিন পর আপনার যে প্রজেক্টটা আপনি করেছিলেন সেই প্রজেক্টটা আপনি কিন্তু ওখান থেকে ডিলিট হয়ে যাবে। সেজন্য আপনারা এটা চাপ দিবেন না, না দিয়ে এখানে ডোন্ট ডিলিট এটাতে দিবেন। দেখা যাচ্ছে আপনার যদি 500টাও প্রজেক্ট হয়, সেই 500টা প্রজেক্ট আপনি যদি জিমেইল লগ ইন না করেন সেক্ষেত্রে সেই আপনার কম্পিউটার বা ল্যাপটপ যদি ভালো থাকে প্রজেক্ট আছে সেটা কিন্তু থেকে যাবে। এই জন্য আপনি কি করবেন, ডোন্ট ডিলিট দিবেন। এখানে আপনি সাইন ইনটা করে নেবেন, নিলে আপনার একটা এক্সট্রা ব্যাকআপ কিন্তু থেকে যাবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাশ আছে, অর্থাৎ এই যে আমি এখানে যে কাজগুলো করবো এখানে দেখবেন অনেক ইফেক্টস আছে, অনেক টেক্সট আছে, অনেক কিছু আছে যেগুলো আমাদেরকে ডাউনলোড করতে হয়। সেই ডাউনলোডের জিনিসগুলো কিন্তু ক্যাশ ফাইলের ভিতরে থাকে বা অনেক সময় আপনার অ্যাপ ডাটার ভিতরে থাকে। সো এই ক্যাশ ফাইল যদি আপনার একান্তই ডিলিট করা লাগে তাহলে আপনি ডিলিট করবেন, আর যদি ডিলিট করা না লাগে তাহলে ডিলিট করবেন না। আবার অনেক সময় দেখা যাচ্ছে আপনার সফটওয়্যার অনেক সময় ল্যাগ দেয়, যাদের একটা লো কনফিগারেশন কম্পিউটার আছে তাদের কিন্তু অনেক সময় ল্যাগ দেয়। সো আপনারা কি করবেন, একদিন বা দুদিন পর পর এখান থেকে এসে ক্যাশ যে ফাইলটা আছে এটা ডিলিট করে দিবেন, দিলে আপনার যে ল্যাগের যে সম্ভাবনাটা আছে বা ল্যাগ হয় সেগুলো কিন্তু আর হবে না। তারপর এখানে দেখতে পাচ্ছেন অটো আপলোড, তো এটা আমাদের দরকার নাই। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে প্রিসেট সেভ, তো এখানে আপনি চাইলে আপনার যে টেক্সট আছে, আপনার ইফেক্টস আছে, তারপর আপনার ট্রানজিশন আছে, আপনি বিভিন্ন ধরনের ইফেক্টস তৈরি করতে পারবেন। সেই ইফেক্টস গুলো তৈরি করে আপনি একটা প্রিসেট আকারে তৈরি করে আপনি কিন্তু আপনার কম্পিউটারে রেখে দিতে পারেন এবং ওই প্রিসেট গুলো কিন্তু আপনি আপনার ভিডিওতে বারবার ইউজ করতে পারেন। সেজন্য আপনি আপনার ইচ্ছা মতন একটা জায়গা আপনি সিলেক্ট করে দিবেন যে কোথায় আপনি এটা সিলেক্ট করে দিতে চান। তো আমার যেখানে আছে আমি সেখানে রেখে দিচ্ছি, আমার প্রিসেটের দরকার নাই। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে এডিট আছে, এখানে দেখতে পাচ্ছেন যে স্টেপ ফরওয়ার্ড আর ব্যাকআপ মেনি। তো এখানে যে 10টা ফ্রেম করে দেওয়া আছে থাকবে, এখানে আপনার অ্যাডজাস্টমেন্ট ভ্যালু এখানে 10 থাকবে, এখানে আপনার যে ইমেজ ডিউরেশন এখানে 5 সেকেন্ড, এটা 5 সেকেন্ডে রাখবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে টার্গেট লাউডনেস, তো এখানে যেটা আছে সেটা আপনি রাখবেন, যে ডিফল্ট যেটা আছে ডিফল্টই রাখবেন। এখান থেকে চাইলে আপনার যে ইউটিউবের যেটা আছে এটাও সিলেক্ট করে রাখতে পারবেন বা টিকটকের, তো আমি এখান থেকে প্রিফার করব যে আপনি ডিফল্ট যেটা আছে এটাই আপনি রাখবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে অ্যারেঞ্জ লেয়ার্স, এখান থেকে যদি আপনি টিকটা তুলে দেন তাহলে যে আপনার লেয়ার গুলো আছে সেটা কিন্তু উলট পালট করে আপনার ইচ্ছা মতন আপনি ইউজ করতে পারেন। তো ওটা দেখা যাচ্ছে অনেক সময় আপনার অডিও ভিডিও একসাথে মিক্স হয়ে যাবে, সেটা একটা খারাপ দেখায়। তো এখান থেকে আপনি এই টিকটা দিবেন, দিলে দেখা যাচ্ছে আপনার অডিওটা নিচে থাকবে, ভিডিওটা ভিডিওতে থাকবে, ঠিক আছে, এতে আপনার কোনো ধরনের সমস্যা হবে না। তারপরে এখানে আপনার ফ্রেম রেট, আপনি যদি আপনার ভিডিওটা 30 ফ্রেমে শুট করে থাকেন বা 30 ফ্রেমে আপনি আপনার ভিডিওটা এডিট করতে চান তাহলে এখানে থেকে 30 দিয়ে দিবেন। আর আপনি যদি চান যে না আপনার প্রতিটা ভিডিও আপনি 60 ফ্রেম সেকেন্ডে এডিট করবেন বা 50 বা 24-এ আপনি এডিট করবেন, সেটা আপনি একবারে এখান থেকে সিলেক্ট করে দিলে সেই ফ্রেম রেটে আপনার প্রজেক্টটা তৈরি হবে এবং আপনার যে ভিডিও এডিটটা হবে সেটাও আপনার 60 ফ্রেম পার সেকেন্ড হবে যদি ভিডিওটা 60 ফ্রেমে রেকর্ড করা হয়। আর যদি 60 ফ্রেমে না হয় তাহলে একটা ওয়ার্নিং দেখাবে, ওয়ার্নিং দেখালে ওখান থেকে আপনি ইএসএ ক্লিক করবেন যে হ্যাঁ আমি 60 ফ্রেমে চাচ্ছি, তাহলে ইএসএ ক্লিক করবেন। আর আপনি যদি 60 ফ্রেমে না চান তাহলে নোতে ক্লিক করে দিয়ে আপনার যে ফাইলটা আছে সেই ফাইল অনুযায়ী আপনার সেই ভিডিওটা এডিট হবে। তো আমি এখান থেকে 30 ফ্রেমে রাখি, আমার যে ভিডিওগুলো আছে সচরাচর আমি সেগুলো 30 ফ্রেম আমি রেকর্ড করি এবং 30 ফ্রেমেই আমি আমার যে ভিডিওটা আছে সেটা আমি এডিট করি। তারপর এখানে দেখতে পাচ্ছেন টাইম কোড, তো প্রথমে এখানে ঘন্টা, তারপর মিনিট, তারপর সেকেন্ড, তারপর ফ্রেম, এখানে যেটা আছে সেটাই থাক, আমি আর কোনো কিছু চাই না। এখান থেকে শর্টকাটেও এখানে এটা ইউজ করতে পারেন। তো আমি এখান থেকে নর্মাল যেটা আছে এখানে ডিফল্ট সেটা আমি এখানে রাখবো, অর্থাৎ এই পাশে এডিটে যা ডিফল্ট আছে আমি সেটা রাখবো। তারপর এখানে দেখতে পাচ্ছেন পারফরমেন্স, এখানে দেখতে পাচ্ছেন যে ইনকোড এবং ডিকোড, তো ইনকোড ডিকোড যেটা আছে এখানে এই দুটা এখানে যা আছে এইভাবে রাখবেন, তাহলে আপনার যে ভিডিও এডিটিংটা আছে সেটা কিন্তু স্মুথ হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন জিপিইউ রেন্ডার, পিসিতে যে জিপিইউটা আছে বা আপনার ল্যাপটপে জিপিইউটা আছে সেটাতে যদি আপনার ভিডিওটা আপনি রেন্ডারিং করতে চান, অর্থাৎ আপনি এক্সপোর্ট করতে চান, সেটা আপনি সিলেক্ট করে দিবেন। তো অবশ্যই এখানে আপনার যে জিপিইউটা আছে সেই জিপিইউটা যদি এখানে শো করে জিপিইউটা দিয়ে রেন্ডার করবেন, তাহলে খুব দ্রুত আপনার যে ভিডিওটা আছে সেটা কিন্তু রেন্ডার হবে, অর্থাৎ আপনার যে ভিডিওটা আছে সেটা কিন্তু এক্সপোর্ট খুব দ্রুত হবে। তো এখানে যেটা আছে সেটা টিক দিবেন। নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন প্রক্সিটা আসলে কি 8K একটা ভিডিও আপনার প্রজেক্টে আপনি এডিট করছেন। তো ওই যে 8K যে ভিডিওটা আছে ওইটা দেখা যাচ্ছে আপনার লো কনফিগারেশনের কোনো কম্পিউটার থাকতে পারে, ভালো একটা গ্রাফিক্স কার্ড না থাকতে পারে বা র্যাম রোম কম থাকতে পারে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি যদি 8K বা 4K এর অনেকগুলো লেয়ার নিয়ে ভিডিও এডিট করেন সেক্ষেত্রে কিন্তু ওই যে ল্যাগ হয়, অর্থাৎ অনেক ভারী যখন গ্রাফিক্স আপনি নিয়ে কাজ করেন সেক্ষেত্রে দেখবেন আপনার যে টাইমলাইনটা আছে ওইটা আপনার প্লেও হচ্ছে, কিন্তু ওই যে টাইমলাইনের যে প্লে হেডারটা আছে সেটা কিন্তু আপনার ল্যাগ ভাবে, অর্থাৎ থেমে
থেমে থেমে যাচ্ছে। এইটা কিন্তু হয় যখন যদি আপনি 4K বা 8K বা অনেক ভারী গ্রাফিক্স নিয়ে যখন কাজ করেন তখন কিন্তু এটা হয়। এখন যদি আপনি এখান থেকে প্রক্সিটা অন করেন, এখানে যে এই যে ফাঁকা বক্স আছে এটার উপরে চাপ দিয়ে প্রক্সিটা অন করে দিবেন, দিলে 8K এর যতগুলো লেয়ার নেন, যত ভারী হেভি কাজ করেন না কেন, আপনার ওই যে প্রক্সি বাদে আপনি যখন ফুল ভিউতে যখন এডিট করছিলেন যে ল্যাগটা দিবে সেটা আপনি প্রক্সি যদি অন করে নেন তাহলে আপনার কোনো ধরনের ল্যাগ থাকবে না। আপনার কম্পিউটারে যদি জিপিইউ বা র্যাম রোম যদি একটু লো কনফিগারেশনের হয়ে থাকে তাহলে আমি বলবো অবশ্যই এখান থেকে যে প্রক্সিটা আছে এটা আপনারা অন করে নেবেন। তো আমার এখান থেকে লাগবে না। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে আপনি এই যে প্রক্সিটা করবেন সেটা আপনি কোথায় সেভ করতে চান। তো আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন আপনি যে প্রজেক্টে কাজ করবেন সেই প্রজেক্টের ফাইলটাই আপনি সিলেক্ট করে দিবেন। আপনি যখন প্রক্সিটা করবেন তখন এখানে একটা সাইজ চলে আসবে যে আপনার সাইজটা। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার স্পিকারের যে ডিটেলস আছে, আপনি আপনার হেডফোনে শুনতে চান বা আপনার যে মাইক্রোফোনটা লাগানো আছে সেই মাইক্রোফোনে শুনতে চান কি A to Z সেটা এখানে দেওয়া আছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে রেন্ডারিং ক্যাশ লোকেশন। তো রেন্ডার করার সময় কিন্তু একটা ক্যাশ হয়, সেই ক্যাশটা কোথায় আপনি শেষাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো ডিফল্ট অবস্থায় যেটা আছে সেটা আপনি এখানে রেখে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে অটো ক্লিয়ার, অর্থাৎ এখানে হচ্ছে আপনার যে রেন্ডারিং এর যে ক্যাশ ফাইলটা আছে সেটা আপনি যদি 10 জিবির উপরে হয়ে যায় তাহলে সেটা অটোমেটিক্যালি আপনার ডিলিট হয়ে যাবে আপনার যে ক্যাশ ফাইল আছে সেই ক্যাশ ফাইল থেকে। তো আপনি চাইলে এখান থেকে আপনি ক্যাশ ফাইলটা বাড়িয়েও দিতে পারেন আপনার হার্ড ডিস্কের সাইজ অনুযায়ী। তো আপনি এখানে 20 জিবিও দিতে পারেন, 5 জিবিও দিতে পারেন, 10 জিবিও দিতে পারেন। তো আমি বলবো এখানে যে ডিফল্ট যেটা আছে সেটা 10 এখানে দিয়ে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে অটো রেন্ডার, তো এটা আমাদের সিলেক্ট করার দরকার নেই। এখানে অটো রেন্ডার, তো অটো রেন্ডারের কাজ হচ্ছে আপনি আপনার টাইমলাইনে যে কাজগুলো করবেন এটা হচ্ছে আপনাকে কিছু প্রথমে প্লেব্যাক হইতে একটু সময় নেবে, 2 সেকেন্ড 5 সেকেন্ড বা 10 সেকেন্ডের একটা ডিলে দেখা যাবে। দেওয়ার পর আপনি যখন পরবর্তীতে আবার ওইটা প্লে করবেন তখন দেখবেন আপনার আর কোনো ধরনের ল্যাগ থাকবে না, একদম স্মুথলি চলছে। তো আপনার যদি প্রয়োজন হয় তাহলে আপনি এখান থেকে অটো রেন্ডারটা অন করে দিবেন, দিয়ে সেভে ক্লিক করলে আপনার এখান থেকে সেভ হয়ে যাবে। তো আমার দরকার নেই, আমি এটা করছি না। তারপর এখানে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ আছে, এখানে আমি ইংলিশ আছে, ইংলিশটাই সিলেক্ট করব। এছাড়া আমাদের এখানে বাংলা ল্যাঙ্গুয়েজটা নাই, এখানে আমরা যেহেতু ইংলিশটাই আমরা ভালো বুঝবো তো আমরা এখানে যে ইংলিশটা আছে ইংলিশটাই রাখবো। তারপর এখানে নোটিফিকেশন, আপনি যদি ক্যাপকাটের থেকে কোনো ধরনের নোটিফিকেশন চান তাহলে আপনি এখান থেকে এই ফাঁকা বক্সের টিক দিয়ে আপনাকে নোটিফিকেশন এখান থেকে অন করে দিতে হবে, ঠিক আছে। এখান থেকে এসে আপনার এরকম নিয়ে আসবে, নিয়ে আসার পর আপনার যে ক্যাপকাটটা আছে সেটা খুঁজে আপনাকে অন করে দিতে হবে। তো আমার দরকার নেই, আমি এখান থেকে রাখছি না। তো আপনি যে কোনো এখান থেকে কোনো কিছু যদি আপনি উলট পালট করে আপনার নিজের মতন করে রাখতে চান সেটা করে জাস্ট এখান থেকে সেভে ক্লিক করবেন, সেটা কিন্তু সেভ হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট, তো এই অ্যাকাউন্টটা যদি আপনার যে এই অ্যাকাউন্টটা আছে এটা যদি আপনি ক্যাপকাট থেকে ডিলিট করে দিতে চান তাহলে এখান থেকে অ্যাকাউন্টে যে এখানে ডিলিটে চাপ দিবেন, দিলে আপনার এখানে কনফার্মেশন চাবে যে আপনি ডিলিট করতে চাচ্ছেন কি না চাচ্ছেন না। তো আমি চাচ্ছি না, আমার যে অ্যাকাউন্টটা আছে সেটা এইভাবেই থাক, আমি চাই না আমার যে অ্যাকাউন্টটা আছে ডিলিট হইতে। তারপর এখানে দেখবেন আপনার ভার্সন আছে, আপনার যদি ক্যাপকাট পিসি কখনো আপডেট চেয়ে থাকে তো এই যে ভার্সন আছে এটার উপরে চাপ দিবেন, দেওয়ার পর এখান থেকে আপনার লেটেস্ট যে ভার্সনটা আছে সেটা আপনি এখানে ইনস্টল নাও এটার উপরে চাপ দিবেন। এখান থেকে আপনার ডাউনলোড হবে, ডাউনলোড হওয়ার পর যে আপনার পারমিশন চাবে যে এটা আপনি ইনস্টল করতে চান কি চান না, তো আপনি ওখান থেকে ইয়েস এ চাপ দিবেন। দেওয়ার পর আপনার যে নিউ যে ভার্সনটা আছে সেটা কিন্তু আপনার ডাউনলোড হয়ে যাবে। তারপর এখানে আপনি আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন যে আপনার এখানে ট্র্যাশ আছে, তো ট্র্যাশের উপরে আমি এখন যদি ক্লিক করি তো আমি দেখুন রিসেন্ট কিছু কাজ করেছি সেই প্রজেক্টগুলো আমি এখানে ডিলিট করে রেখেছি। তো এইগুলো আপনি চাইলে এখান থেকে ডিলিটে চাপ দিয়ে ট্র্যাশ থেকে আপনি ডিলিট করে দিতে পারেন বা আপনি চাইলে এগুলোকে আবার রিস্টোর করে নিয়ে আসতে পারেন। তো রিস্টোর করার জন্য এখান থেকে ধরেন আপনার কোনো একটা প্রজেক্ট ভুল বশত ডিলিট হয়ে গেছে, যেমন ধরুন আমার এখান থেকে এই প্রজেক্টগুলো আমার ভুল বশত আমার ডিলিট হয়ে গেছে, এখন আমার এইগুলোকে ফেরত নিয়ে আসতে হবে। তো যেগুলো আমার ফেরত নিয়ে আসতে হবে সেগুলো আপনি মার্ক করবেন, করে এখানে দেখতে পাচ্ছেন যে রিস্টোর অপশন আছে, তো এই যে রিস্টোর এর উপর আপনি চাপ দিবেন। তারপর আমি যদি এখান থেকে এটা কেটে দিয়ে দেখবেন আমার যে এটা আছে এটা কিন্তু আমার যে ফাইলগুলো আছে সেটা চলে আসলো। এখন আপনি যদি চান যে না আমি এখানকার যে কোনো একটা ফাইল আমি এখান থেকে ডিলিট করে দিব, তো জাস্ট আপনি সেটা মার্ক করে এখান থেকে যে ডিলিট অপশন আছে ডিলিটে চাপ দিবেন, দেওয়ার পর এখান থেকে ওকেতে দিবেন। এবার ট্র্যাশে চলে আসবেন, আসার পর এখান থেকে যদি আপনি সবগুলো ডিলিট করতে চান জাস্ট এই যে ডিলিট অল এর উপরে চাপ দিবেন, দেওয়ার পর এখানে ডিলিট, দেখবেন আপনার যে ট্র্যাশ বক্সটা আছে সেটা কিন্তু একদম পুরো ফাঁকা হয়ে যাবে। তো এরপর দেখতে পাচ্ছেন এখানে আপনার গ্রিড আছে, তো এই গ্রিড মানে হচ্ছে আপনার এই যে প্রজেক্টগুলো আছে এইগুলো হচ্ছে আপনার বড় করে দেখাবে। আর এখানে দেখতে পাচ্ছেন লিস্ট আছে, এটা হচ্ছে আপনার লিস্ট আকারে দেখাবে যে কোনটার পর কোনটা আছে বা কি নামে আছে সেটা আপনার এখানে লিস্ট আকারে দেখাবে। তো আমি গ্রিডটাই রাখি। এখন আপনাদেরকে বলছিলাম না যে হচ্ছে আপনি আপনার যে প্রজেক্টগুলো আছে সেই প্রজেক্টগুলো
আপনি চাইলে আপনার যে স্পেসটা আছে ক্যাপকাট পিসিতে যে 1 জিবির স্পেসটা দেয় সেই স্পেসে আপনি সেভ করে রাখতে পারেন। তো ওই যে স্পেসে আপনি কিভাবে সেভ করবেন? তো সেভ করার জন্য ধরুন আমার এইটা হচ্ছে শেষ একটা প্রজেক্ট ছিল, আজকের লাস্ট প্রজেক্ট। তো এটা আমি আমার যে স্পেসটা আছে এই যে স্পেস 1 জিবির আমি এখানে আপলোড করব। করার জন্য জাস্ট আপনি এখানে এই যে 3 ডট আছে, 3 ডটে চাপ দিলে দেখবেন এখানে হচ্ছে আপনার আপলোড নামে একটা অপশন আছে। তো এটাতে আপনি যদি আপলোডে ক্লিক করেন, ক্লিক করার পর এখানে আপনার যে স্পেসের যে লোকেশনটা আছে সেটা কিন্তু আপনার চাবে। তো আমাদের লোকেশনটা হচ্ছে নিচের এটা, এটাকে আমি সিলেক্ট করে দিব। দেওয়ার পর এখানে দেখবেন যে আপলোড যে অপশন আছে, এখানে আপলোড ডাইরেক্ট আপনি আপলোড করতে পারেন বা আপনি কোনো একটা নির্দিষ্ট ফোল্ডারের নাম দিয়ে আপনি সেটার আপলোড করে রাখতে পারেন। তো ধরুন আমি এখানে একটা চাপ দিলাম, দেওয়ার পর এখানে আমি লিখলাম যে মাই প্রজেক্ট। তো এখানে মাই প্রজেক্ট লিখে এখানে আমি ওকেতে চাপ, এখানে যে টিক মার্ক আছে এখানে চাপ দিলাম। দেওয়ার পর এটার ভিতরে আমি ঢুকে যাব, যাওয়ার পর এখানে আপলোড আছে, এখানে আপলোডে ক্লিক করব। ক্লিক করার পর আমি এখানে চলে আসবো, আসার পর দেখবেন আমার যে মাই প্রজেক্টে একটু আগে আমি যে ফোল্ডারটা তৈরি করছিলাম না সেটা এখানে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার যে আমার যে প্রজেক্টটা আছে এই যে এখানে আমি যখন এখানে যদি চাপ দিই দেখুন আমার যে প্রজেক্টটা আছে সেটা কিন্তু এখানে আপলোড হওয়া শুরু হয়েছে। অর্থাৎ আমার যে স্পেসটা আছে সেই স্পেসে কিন্তু আমার এটা আপলোড হচ্ছে। তো এই যে আমার এখান থেকে কিন্তু আপলোডটা হয়ে গেছে, এই যে আমার যে প্রজেক্টটা ছিল সেটা কিন্তু এখানে আপলোড হয়ে গেছে। আমি যদি এখন এই যে আমার ভিতরে যাই, এই যে যাওয়ার পর এটা আমার আপলোড হয়ে আছে। তো এখন ধরুন আপনার কম্পিউটার থেকে আপনার ক্যাপকাটটা আপনি ডিলিট করে দিলেন বা কোনো একটা কারণে কোনো কিছু একটা কারণে আপনার ক্যাপকাটটা ডিলিট হয়ে গেল বা ডিলিট করতে হলো। তারপর আপনি যে প্রজেক্টে কাজ করছেন সেই প্রজেক্টটা প্রতিনিয়ত আপনি কি করেন, আপনার যে ড্রাইভ আছে ড্রাইভে আপনি আপলোড করে রাখেন। এখন ওই প্রজেক্টটা আপনি কিভাবে আপনার যে আপনার টাইমলাইনে আবার নিজে সেটা এডিট করবেন, সেটা এডিট করার জন্য দেখতে পাচ্ছেন আমার এখানে একটা প্রজেক্ট আছে, সেটা হচ্ছে এখানে আমি আপলোড করে রেখেছিলাম অনেক আগে। এটা দেখতে পাচ্ছেন 8 মিনিট 53 সেকেন্ডের একটা প্রজেক্ট। তো এই প্রজেক্টটা এখন আমাকে আমার যে নর্মাল যে প্রজেক্ট গুলো আছে এখানে যেরকম প্রজেক্ট গুলো থাকে এই প্রজেক্টের মতন করতে যাচ্ছি। তো এটা করার জন্য জাস্ট আমি এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ডাউনলোডের যে অপশন আছে বা এখানে আপনি একটা চাপ দিবেন, দিলে এই যে ডাউনলোড আছে দেখতে পাচ্ছেন এই যে ডাউনলোড, এটার উপরে চাপ দিলে এখান থেকে আপনার কনফার্ম চাবে যে তুমি ডাউনলোড করতে চাচ্ছ কি চাচ্ছ না। তো তুমি ডাউনলোড করতে চাইলে জাস্ট এখানে কনফার্মে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে আসবে, আসার পর এখানে ডাউনলোডিং এর উপরে চাপ দিলে এই যে আমার যে ফোল্ডার আমার যে প্রজেক্টটা আছে এটা হচ্ছে 62 এমবির একটা প্রজেক্ট। এটা 62 এমবি এখান থেকে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড হচ্ছে। আর যদি আপলোড হয় তাহলে এখানে দেখায়। তো এখান থেকে ডাউনলোড হয়ে গেলে দেখবেন আমার যে প্রজেক্টটা আছে সেটা কিন্তু এখানে চলে আসবে। তো আমার প্রজেক্টটা আছে সেটা ডাউনলোড হয়ে নিক। তো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমার যে প্রজেক্টটা ছিল সেটা কিন্তু এখান থেকে ডাউনলোড হয়ে গেছে। এখন যদি আমি এখানে হোমে যাই, যাওয়ার পর দেখতে পারবেন যে এই যে আমার যে প্রজেক্টটা ছিল অ্যানিমেশন পার্ট 2 যে নামে প্রজেক্টটা ওখানে ছিল সেটা কিন্তু এখানে চলে আসছে। তো এটা আমি এখন যদি এখানে চাপ দিই, দেওয়ার পর আমার যে ফাইলটা ছিল আমি যে যা যা এডিট করছিলাম সবকিছু কিন্তু এখানে যে আছে। আমি যা যা এডিট করছিলাম A to Z একদম দেখুন সবকিছু এখানে আছে। তো এইভাবে যদি আপনি ওখানে সেভ করে রাখেন, অর্থাৎ এখানে যদি আপনি সেভ করে এখান থেকে আপনি যদি এটা আপলোড করে এখানে রাখেন, তাহলে দেখা যাচ্ছে ওই যে বললাম না যে আপনি কোনো কারণে আপনার ডিভাইস চেঞ্জ করলেন বা কোনো কারণে নষ্ট হয়ে গেল, তারপরে কিন্তু আপনার যে প্রজেক্টটা আছে সেটা কিন্তু আপনার কাছে সুরক্ষিত থাকবে। আর এখান থেকে যদি আপনি কোনো একটা প্রজেক্ট ধরুন আপনি ডিলিট করে দিতে চান, সেটা ডিলিট করার জন্য জাস্ট সেইটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে যে ডিলিট অপশন আছে ডিলিট এর অপশন যে এখান থেকে ডিলিটের চাপ দিলে আপনার কিন্তু ডিলিট হয়ে যাবে। বা আপনি যদি চান যে না আমি এখান থেকে আমার এই প্রজেক্টটার নাম চেঞ্জ করে রাখবো, সেক্ষেত্রে এখান থেকে নাম চেঞ্জ করে রাখতে পারেন, কপি করতে পারেন। তারপরে এখান থেকে মুভের উপরে ক্লিক করে আপনার যে আপনি এখান থেকে নতুন একটা ফোল্ডার তৈরি করে সেই ফোল্ডারের ভিতরে আপনার যে প্রজেক্ট ফাইলটা আছে সেই প্রজেক্ট ফাইলটা কিন্তু আপনি সরিয়ে রাখতে পারেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনি এখানে চাইলে কোনো আপনি যদি নিজের মতন করে এখানে এসে কোনো ফোল্ডার তৈরি করতে চান, লেফট বাটন চাপ দিয়ে এখান থেকে নিউ ফোল্ডার আছে, নিউ ফোল্ডার এখান থেকে তৈরি করে ফোল্ডারের নাম দিয়ে আপনি কিন্তু ইউজ করতে পারেন। তাছাড়া এখানে দেখতে পারেন সার্চ আছে, আপনার কোনো প্রজেক্টের নাম যদি আপনার মনে থাকে সেই স্পেসিফিক নাম এখানে আপনি সার্চ করে আপনার যে প্রজেক্টটা আছে সেই প্রজেক্টটা কিন্তু কাজ করতে পারেন। তো এই ছিল মোটামুটি ক্যাপকাট পিসির আজকের পর্ব। পরবর্তী পর্বতে আমরা আরো অনেক খুঁটিনাটি আমরা জানবো। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।